আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো গোরস্থানের প্রহরী হতে বাদশাহ হবার ঘটনা। সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিশরের সে প্রভাবশালী পাপিষ্ঠ সম্রাট ফেরাউনের প্রথম জীবনের ঘটনা ছিল এটি। কাবুস নামক যুবকটির জন্মস্থান বলকে। একবার সে নিছক ভ্রমণের উদ্দেশ্যে কিংবা ভাগ্য অন্বেষণের তাগিদে ঘুরতে ঘুরতে বেউসা হোমা নামক শহরে গিয়ে উপস্থিত হলো। সেখানে তার হামান নামক আরেকটি ভবঘুরে যুবকের সঙ্গে সাক্ষাৎ হলো। তাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তায় একে অপরের প্রতি আকর্ষণ জন্মিল। এর কারণে যে দুজনেরই চারিত্রিক ও মানসিক ভাবধারা ও প্রকৃতি প্রায় একই ধরনের ছিল। কথায় কথায় হামান কাবুসকে জিজ্ঞেস করলো, তুমি কোথায় কি উদ্দেশ্যে দেশ হতে বের হয়েছো বলো। কাবুস বলল, উদ্দেশ্য শুধুই দেশ ভ্রমণ, তবে এরই মাধ্যমে যদি ভাগ্যের পরিবর্তন ঘটে তাও দেখব। হামান বলল, খুবই ভালো কথা, আমিও তোমার মতো প্রায় একই উদ্দেশ্যে বিদেশে এসেছি। তুমি আমাকেও সঙ্গী করে লও। এবং এখন প্রথমে কোন দেশে যাবে বলে মনস্থির করেছো? কাবুস বলল, মিশর রাজ্যে গমন করতে চাই। হামান বলল, বেশ, তাই ভালো, চলো মিশরেই যাই। এরপর তারা উভয়ে মিশর রাজ্যে গিয়ে উপনীত হলো। তারা একটি গ্রাম্য রাজপথ দিয়ে চলছিল। সময়টি ছিল খরবুজার মৌসুম। দু বন্ধুই ক্ষুধায় কাতর হয়ে পড়েছিল, কিন্তু তাদের কারো সাথেই আহার করার মতো কিছুই ছিল না। হঠাৎ তাদের দৃষ্টি পড়ল রাস্তার পাশে একটি খরবুজা ক্ষেতের দিকে। ক্ষেতের গাছগুলোতে বহু সুপক্ক খরবুজা শোভা পাচ্ছিল। ওই সময় খরবুজা ক্ষেতের মালিক এবং অন্যান্য ক্ষেত মজুর লোকেরা খরবুজা ক্ষেতে কাজ করছিল। কাবুস ও হামান তাদের কাছে গিয়ে নিজেদের ক্ষুধার কথা বলে একটি খরবুজা খেতে চাইল। ক্ষেতের মালিক বলল, তোমরা সুস্থ সবল যুবক পুরুষ, ভিক্ষা চাইছো কেন? কাজ করে খাবার চেষ্টা করো। আমি কিছু খরবুজা দিচ্ছি, তা বাজারে নিয়ে বিক্রি করে দাও। তারপর শুধু একটি কেন, তোমাদের যতটা ইচ্ছা খরবুজা খেতে পারবে। তাদের ক্ষুধা খুবই প্রবল ছিল, কাজেই বাধ্য হয়ে কাবুস হামানকে ক্ষেতের মালিকের কাছে জামিন স্বরূপ রেখে নিজে কয়েকটি খরবুজা নিয়ে বিক্রয় করতে বাজারে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই তা বিক্রয় করে এসে মালিকের কাছে মূল্য বুঝিয়ে দিল। মালিক খুব খুশি হয়ে তখন তাদের দুজনকে দুটি সুপক্ষ বড় খরবুজা খেতে দিল। তা খেয়ে তাদের পেট ভর্তি হয়ে গেল। এরপর ক্ষেতের মালিক বলল, তোমরা আমার এই খরবুজা বিক্রয়ের কাজে স্থায়ীভাবে নিয়োজিত হও। সমস্ত মৌসুম ভরে প্রত্যহ এ কাজ করলে দেখবে তোমাদের হাতে বেশ কিছু পয়সা জমেছে। মালিকের প্রস্তাবটি ভালো হলেও কাবুসের কাজটি মোটেই পছন্দ হলো না। তাই সে তাতে অসম্মতি প্রকাশ করে হামানকে নিয়ে সেখান হতে বিদায় হয়ে গেল। কাবুস ও হামান দু বন্ধু এরপর মিশরের রাজধানী অভিমুখে রওনা হলো। সেখানে পৌঁছে কাবুস হামানকে বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি রাজ দরবারে গিয়ে দেখি আমার জন্য কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। আর আমার জন্য কাজের ব্যবস্থা হয়ে গেলে পরে তোমার কাজের জন্য কোনো অসুবিধা হবে না, তা আমি করে দেব। মিশরের বাদশাহ তখন দরবারে উপবিষ্ট ছিল। কাবুস দরবারে প্রবেশ করে বাদশাকে যথারীতি অভিবাদন করে বলল, জাহাপানা, আমি এক অসহায় সম্বলহীন নিঃস্ব যুবক। আমার কোনোই কাজকর্ম নেই, সুতরাং আমার ভরণ পোষণের খুবই কষ্ট হচ্ছে। দয়া করে আমাকে একটি কাজের ব্যবস্থা করে দিলে আমি চিরকৃতজ্ঞ থাকব, জীবনে বাঁচতে পারবো। কাবুসের কথা বলার ভঙ্গিও তার জড়তাহীন বাক্য বাদশার দৃষ্টি ও মনোযোগ আকর্ষণ করলো। সে কাবুসকে জিজ্ঞেস করলো, যুবক, তুমি কি কাজ করতে পারবে? কাবুস বলল, জাহাপানা, আপনি আমাকে রাজকীয় গোরস্থানের প্রহরী নিয়োগ করুন। আমি অত্যন্ত সুচারুরূপে প্রহরীর দায়িত্ব পালন করব এবং আশা করি আমি এ কাজের মাধ্যমে রাজকীয় তহবিলে আশাতীত অর্থ সংগ্রহ করে দিতে পারব। বাদশাহ তার অনুরোধ রক্ষা করে তাকে শাহী গোরস্থানের প্রহরী নিযুক্ত করল।
কাবুস বাল্যকাল হতে যেমন ছিল সুচতুর, তেমনি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। সে কবরস্থানের প্রহরী পদে নিযুক্ত হয়েই নগরে ঘোষণা করে দিল, এখন হতে শাহী কবরস্থানে কেউ কোনো লাশ দাফন করতে চাইলে কবরস্থানের প্রহরীর নিকট হতে অবশ্যই অনুমতি নিতে হবে। তার অনুমতি ছাড়া কেউ সেখানে কোনো লাশ দাফন করতে পারবে না। কাবুসের ভাগ্য তার খুবই অনুকূল ছিল। ওই বছর নগরে হঠাৎ কলেরা রোগ মহামারী রূপে দেখা দিল। ঘরে ঘরে লোক রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে লাগলো, যার ফলে প্রতিদিন ভোর হতে সন্ধ্যা পর্যন্ত শত শত লাশ কবরস্থানে দাফন করতে আনা হতো। কবরস্থানের সদর দরজায় কাবুস সদা সর্বদা আসন পেতে বসে থাকত। কখনো কোনো কার্য উপলক্ষে কিছু সময়ের জন্য তাকে অন্যত্র যেতে হলে তখন সে তার প্রিয় বন্ধু হামানকে নিজের জায়গায় বসাতো। হামানও যথাযথ ভাবে বন্ধুর প্রদত্ত দায়িত্ব পালন করত। কাবুস মহামারীর কারণে লাশ আমদানির অত্যাধিক ভিড় দেখে প্রতিটি লাশ দাফনের পূর্বের ফি বাড়িয়ে প্রায় তার কয়েক গুণ বেশি করে ফেলল, যার ফলে এ বাবদ অজস্র অর্থ আমদানি হতে লাগলো। কাবুস রাজকোষাগারে যথেষ্ট অর্থ জমা দিয়েও নিজে যা রেখে দিত তা দ্বারা বহু অর্থের মালিক হয়ে গেল। পক্ষান্তরে মিশর রাজ তৎকর্তৃক মাত্র কয়েক দিনের রাজকীয় তহবিলে জমাকৃত অর্থের পরিমাণ দেখে তার যোগ্যতার খুবই প্রশংসা করল এবং তার পদোন্নতি স্বরূপ তাকে শহরের কোতোয়াল নিযুক্ত করল। শহর কোতোয়াল হবার পর সে আরো আর্থিক উন্নতি লাভ করে ফেলল। মনে মনে সে আরো উচ্চাশা পোষণ করছিল। এজন্য মাঝে মাঝে বহু টাকা খরচ করে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ক্রয় করে তা নিয়ে বাদশার সাথে সাক্ষাৎ করতে যেত এবং তাকে তা উপহার উপঢৌকন স্বরূপ প্রদান করত। তাতে বাদশাহ তার প্রতি খুবই খুশি থাকত। এ জাতীয় কৌশল সুলভ আচরণ দ্বারা সে প্রধান উজিরের সাথেও সুসম্পর্ক গড়ে তুলেছে। ওদিকে সে যখন কবরস্থানের প্রহরী হতে পদোন্নতি লাভ করে শহর কোতোয়াল হয়েছে, তখন তার সঙ্গী প্রিয় বন্ধু হামানকে সে কবরস্থানের প্রহরী পদের চাকরিটি নিয়ে দিয়েছিল। শহর কোতোয়াল পদের কিছুদিন চাকরি করার পর কাবুসের কপাল হঠাৎ একেবারে বিশেষভাবে খুলে গেল। এক সময় মিশরের প্রধান উজির হঠাৎ রোগাক্রান্ত হয়ে মাত্র 2-1 দিন রোগ ভোগ করেই মারা গেল। বাদশাহ তখন তার শূন্য পদে লোক নিযুক্ত করার জন্য বিশেষভাবে চিন্তা করল। শহর কোতোয়াল কাবুসের প্রতি তার আস্থা এতই প্রবল ছিল যে তার অন্যান্য উজিরদের অপেক্ষা করে অধিক যোগ্য ও বিচক্ষণ বলে মনে করত, যার ফলে সে কোনো উজিরকে প্রধান উজিরের পদে নিযুক্ত না করে শহর কোতোয়াল কাবুসকে ওই পদে নিয়োগ করল। এতে অন্যান্য উজির গণ অবশ্য বাদশাহর প্রতি অসন্তুষ্ট হলো, কিন্তু তাতে কি আসে যায়। কাবুস প্রধান উজির হয়ে বিভিন্ন ক্ষেত্রে এমন যোগ্যতা প্রদর্শন করতে লাগলো যে তাতে আর কারো কিছু বলার থাকলো না, বরং সকলেই কাবুসের যোগ্যতা ও বিচক্ষণতার প্রশংসা করতে লাগলো। প্রিয় দর্শক, আমি আগেই বলেছি যে কাবুসের মনে উচ্চ আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী। সে মনে মনে এমন অসম্ভব কল্পনা ও আশা পোষণ করত যা শুনলে সাধারণ লোকজন বিস্ময়ে হতবাক হয়ে যায়। অবশ্য সে তার উচ্চ আকাঙ্ক্ষা সফল করার অনুকূলে যা কিছু করণীয় ও যে কৌশল অবলম্বনীয় তা যথাযথভাবে পালন করতে অবহেলা করত না। অতএব তার আকাঙ্ক্ষা অনুরূপ সফলতা লাভে দেরি ঘটল না। কাজেই অল্প কিছুদিনের মধ্যে সে ধাপে ধাপে অগ্রসর হয়ে গিয়ে আজ সে বাদশার উজিরে আজম পদ লাভ করেছে। উজিরে আজম পদ লাভ করার পর তার লালসার মাত্রা সীমা অতিক্রম করল। সে তখন যদি শুধু বাদশাহী পদের জন্য লালায়িত হতো তবে না হয় তা সমর্থন করা যেত, কিন্তু না, তার মনে এরূপ আশা জেগে উঠল যে বাদশাহী পদ লাভ করা তো মোটেই কিছু নয়, কিন্তু শুধু বাদশাহ হয়ে অন্য সকল বাদশার মতো সময় কাটাতে সে চায় না। সে চায় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বাদশাহ হতে। সে চায় দেশের জনসাধারণ তথা সমগ্র প্রজাগণ দ্বারা তার উপাসনা করাতে।
সে চায় দুনিয়ার সকল সম্রাটের উপরে মহাসম্রাটের পদে আরোহণ করতে। একদিন উজিরে আজম কাবুস তার প্রিয় বন্ধু হামানের কাছে তার মনের এই আশার কথা প্রকাশ করল। হামান ধূর্ততা ও বিচক্ষণতায় কাবুস অপেক্ষাও এক ধাপ উপরে ছিল। সে কাবুসকে বলল, বন্ধু, তুমি সুযোগ্য পাত্র, তুমি সব ইচ্ছাই পুরা করতে পারবে, কিন্তু একটু ধীরে ধীরে অগ্রসর হতে হবে। বেশি তাড়াহুড়া করা ভালো নয়। আগে পরিস্থিতি সৃষ্টি করে সামনে অগ্রসর হলে পথে আর বাধা বিপত্তি থাকবে না। এখন তুমি একটি কাজ করো। একথা বলে হামান কাবুসকে একটি সূক্ষ্ম পরামর্শ দিল। কাবুস উক্ত পরামর্শ অনুযায়ী একদিন বাদশাকে বলল, জাহাপনা, কিছুদিন ধরে আমাদের দেশে অজন্মা ও নানা প্রকার প্রাকৃতিক দুর্যোগে প্রজাগণ অত্যন্ত দুরবস্থায় কবলিত। তাই আমাদের উচিত তাদের অন্তত 2 বছরের খাজনা মাফ করে দেয়া। বাদশাহ শুনে বলল, তা হয় না উজির, কেননা 2 বছরের খাজনা বাবদ যা অর্থ আমদানি হয় তা হতে বঞ্চিত হলে সরকারি তহবিলে যে দুর্বলতা দেখা দিবে তা কেটে ওঠা কোনোরূপেই সম্ভব নয়। তবে যেহেতু তুমি এ প্রস্তাবটি প্রদান করলে, তাই শুধু তোমার পদমর্যাদার সম্মানে আমি প্রজাদিগকে 1 বছরের খাজনা মাফ করে দিলাম। কাবুস বলল, জাহাপনা, সরকারি তহবিলের দুর্বলতা সৃষ্টি করাও আমার কাম্য নয়। তবে আমি এরূপ প্রস্তাব দিয়েছিলাম শুধু প্রজাদের দুরবস্থা ও অপারগতার দিকে লক্ষ্য করে। তখন বাদশাহ বলল, উজির, আমি অসুবিধার কথাটা তোমাকে বললাম, এখন তুমি যা ভালো বিবেচনা করো বুঝে শুনে করো। এরপর কাবুস রাজ দরবার হতে উঠে এসে তখনই সারা দেশে এ মর্মে একটি ঘোষণা প্রচার করার ব্যবস্থা করল যে দেশের সর্বসাধারণের উপস্থিত আর্থিক দুরবস্থার প্রতি লক্ষ্য করে সম্রাট বাহাদুর প্রজাদেরকে 1 বছরের খাজনা মাফ করে দিলেন। আর তাদের আর 1 বছরের খাজনা স্বয়ং উজিরে আজম প্রজাগণের পক্ষে নিজের ব্যক্তিগত তহবিল হতে রাজকোষে জমা দিয়ে দেবেন। সুতরাং দেশের প্রজাগণ 2 বছরের খাজনা প্রদান হতে মুক্তি পেল। এদিকে আদেশ প্রচারের সঙ্গে সঙ্গে কাবুস সত্যিই তার তহবিল হতে রাজকীয় তহবিলে মিশরের সমস্ত প্রজার 1 বছরের পুরা খাজনার পরিমাণ টাকা জমা দিয়ে দিল। এ আশ্চর্য ঘটনায় দেশের সমগ্র প্রজা উজিরে আজম কাবুসের প্রতি ধন্য ধন্য করে উঠল এবং শত মুখে তার প্রশংসা করতে লাগল। পক্ষান্তরে বাদশাহ তার প্রতি অত্যাধিক খুশি হলো এবং তার এই উদারতা ও মনের পরিচয় পেয়ে তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হলো। বাদশাহ যখন খুবই বার্ধক্যে পৌঁছলেন, হঠাৎ একদিন বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু ঘটল। এভাবে শাহী তখ্ত শূন্য হয়ে গেলে সঙ্গে সঙ্গে শাহী আসন পূর্ণ করার প্রয়োজনীয়তা দেখা দিল। রাজকীয় কর্মকর্তাগণ এ বিষয় সুরাহা করার জন্য দেশের সর্দার এবং নেতৃস্থানীয় ব্যক্তিগণকে রাজধানী নগরে আহ্বান জানাল। অতএব দেশের সমস্ত আমির, উমারা এবং নেতৃমণ্ডলীর আগমনে মিশরের রাজধানী সরগম হয়ে উঠল। শীঘ্রই পরামর্শ সভা আহুত হল। সভায় সমবেত সদস্যদের প্রায় সকলেই উজিরে আজমকে বাদশার পদ বরণ করার জন্য মত প্রদান করল। কেউই কোন রকম বিরোধিতা করল না। সুতরাং উক্ত সভায় সকলের সামনেই উজিরে আজম কাবুসের মাথায় বাদশাহী টুপি পরিয়ে দিল। ভাগ্যের কি অপূর্ব ক্ষমতা! একটি সহায় সম্বলহীন ভবঘুরে যুবক কবরস্থানের প্রহরী পদের চাকরি হতে আরম্ভ করে মাত্র কয়েকদিনের মধ্যেই উন্নতির ধাপগুলো অতিক্রম করে আজ দেশের সর্বময় বাদশার আসনে অধিষ্ঠিত হলো। কাবুস বাদশার আসনে উপবিষ্ট হয়ে সর্বপ্রথম সে তার বন্ধু হামানকে প্রধান উজিরের পদে নিযুক্ত করল। এরপর সে মিশরের পূর্ববর্তী পূজা হিতৈষী প্রবল পরাক্রান্ত শাসক রামসিসের নাম গ্রহণ করে নিজেকে দ্বিতীয় রামসিস নামে প্রচার করল। তাছাড়া মিশরের প্রচলিত রীতি অনুসারে সে ফেরাউন উপাধিও ধারণ করল।
প্রিয় দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই কাবুসই কিন্তু সেই পাপিষ্ঠ ফেরাউন। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন কাবুস বা ফেরাউন কিভাবে গোরস্থানের প্রহরী হতে বাদশাহী পদ লাভ করলেন বা বাদশাহ হলেন। সবাইকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।